গুড মর্নিং প্রত্যেককে এলিট ইউটিউব চ্যানেল এবং এলিট অ্যাপে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা কোন টপিকটি নিয়ে আলোচনা করতে চলেছি তার আগের ক্লাসে একটা ধারণা দিয়েছিলাম, যেহেতু আমরা অলরেডি ইউনিট 1-এর যে সাব ইউনিট 2 যে সাংস্কৃতিক যে সমন্বয় সেটা আমরা কমপ্লিট করেছি। তো আজকে আমরা যে সাব ইউনিট 3 অর্থাৎ যার নাম হচ্ছে সাম্রাজ্যের রাজধানী, এখানে বিশেষ করে তিনটি বড় বড় সাম্রাজ্য বিজয়নগর, বাহমনি এবং বাংলা রয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে। তার মধ্যে থেকে বিজয়নগর সাম্রাজ্য, এই বিজয়নগর সাম্রাজ্য নিয়ে আজকে আলোচনা করব। যদিও এই বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে আমাদের পরিচিতি ইউনিট 1-এর সাব ইউনিট 1 পর্যটকদের দৃষ্টিভঙ্গিতে ভারত অর্থাৎ পার্সিক পর্যটক আব্দুর রাজ্জাক তার বর্ণনাতে বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে আমরা অনেকটা ধারণা পেয়েছি। তো সেই পথ ধরেই আমরা আরো একটু বিস্তারিত জানবো এই বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে। তো হ্যাঁ, কখন শুরু হবে স্যার? হ্যাঁ, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। কেমন আছেন স্যার? ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো আছো তো? আজকে যে টপিকটা দেখো, খুব সুন্দর একটি টপিক, বিজয়নগর সাম্রাজ্য। যদিও এই সাম্রাজ্য সম্পর্কে আমরা এর আগে একটা স্বচ্ছ একটা ধারণা আমরা পেয়েছি। হ্যাঁ, আমি ভালো আছি। ঠিক আছে, চলো বেশি দেরি করা যাবে না, তার কারণ পরে আবার তোমাদের সংস্কৃত ক্লাস রয়েছে, তো আমাদেরকে এই সময়ের মধ্যেই শেষ করতে হবে। আর আজকের টপিকটা বলছি কেন যে খুব সুন্দর একটা টপিক, তার কারণ এখান থেকে যে প্রশ্নগুলো আসে বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামে, সেটা হচ্ছে একদম পরিষ্কার যে কোশ্চেনগুলো, কোনো প্রকার যে বিতর্কিতমূলক কোনো কোশ্চেন এখান থেকে থাকে না, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আর সেটা হচ্ছে যে কোশ্চেনগুলো যেগুলো দেওয়া থাকে সবই হচ্ছে মনে হবে কি যে হ্যাঁ পড়ার মধ্যেই, বা একদম আমাদের মধ্যে একটা পরিষ্কার একটা ধারণা রয়েছে তার মধ্যে কোশ্চেন, মানে কোনো বিতর্কিত কোনো কোশ্চেন এই বিজয়নগর সাম্রাজ্য থেকে দেয় না। আর এই বিজয়নগর সাম্রাজ্যটা শুধুমাত্র তোমাদের যে থার্ড সেমিস্টার, এই থার্ড সেমিস্টারের জন্য নয়, এটা হচ্ছে তোমাদের সারা জীবনের জন্য এই সাম্রাজ্যকে ভালোভাবে পড়তে হবে, বিজয়নগর, বাহমনি এবং বাংলাকে। তার কারণ তোমরা তোমাদের জীবন যুদ্ধের বিভিন্ন পরীক্ষাতে বসবে, আর সেই পরীক্ষাতে বসতে গেলেই তোমাদের ভারতীয় ইতিহাস সম্পর্কে জানতে হবে। আর ভারতের ইতিহাস আর দক্ষিণ ভারতের ইতিহাস মানে হচ্ছে এই বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য ছিল খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিজয়নগর সাম্রাজ্য। তার কারণ যে মুসলিম আধিপত্য কালে একমাত্র হিন্দু রাজ্য যেটা হচ্ছে নক্ষত্রের মতো জ্বলজ্বল করছিল, সেটা বিজয়নগর সাম্রাজ্য। আর এই দিক থেকে হচ্ছে এর গুরুত্বটা, যেমন ওইদিকে মারাঠা সাম্রাজ্য পশ্চিম ভারতে, সেই ধরনেরই দেখো এইদিকে হচ্ছে আমাদের বিজয়নগর সাম্রাজ্য। ওকে, তো এই বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে আমরা জানবো। যদিও যে রেকর্ডিং ক্লাস হিসাবে এই বিজয়নগর সাম্রাজ্য এর উপরে দুটি ভিডিও রয়েছে, পার্ট 1 এবং পার্ট 2। যারা সেই ভিডিওগুলো দেখেছো তাদের ক্ষেত্রে আজকের ক্লাসটাও খুবই সুন্দর লাগবে বা সহজ লাগবে, এটুকুটা বলতে পারি, সহজ লাগবে। আজকের ক্লাসের পর কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, সেই এমসিকিউ গুলো হচ্ছে আলোচনার মধ্যেই। আর সব থেকে বড় বিষয় যে এই বিজয়নগর সাম্রাজ্য যে আজকে যে আলোচনা, তোমাদের যে পিপিটিটা এমন ভাবে রাখা হয়েছে বা যে সমস্ত যে তথ্যগুলো দেওয়া রয়েছে, সেগুলো হচ্ছে তোমাদের যে পরীক্ষা, বিশেষ করে চাকরির পরীক্ষার ক্ষেত্রেও ওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা নোট আকারে ভালোভাবে রেখে দিতে পারো, যেগুলো দরকার, যতটুকু দরকার, একদম গভীরে গিয়ে সেটা আলোচনা বা গভীরের কোনো তথ্য সেখানে রাখা হয়নি বা দরকার নেই, যে ধরনের কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়েই আলোচনা করব। ঠিক আছে, চলো শ্রাবণী না শাবনূর, গুড মর্নিং,
বৈশালী গুড মর্নিং, ঠিক আছে, চলো প্রত্যেককে নাইস গুড মর্নিং স্যার, প্রত্যেককেই সুপ্রভাত জানিয়ে আমরা ক্লাসটা শুরু করছি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই বিজয়নগর সাম্রাজ্য, এই বিজয়নগর সাম্রাজ্যের উৎপত্তিটা ঘটলো কিভাবে। এই বিজয়নগর সাম্রাজ্যের যে উৎপত্তির যে সালটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে 1336 খ্রিস্টাব্দে। এই সালটা থেকে একটা আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, 1336 সাল, 1336 মানে হচ্ছে সে সময় ভারতবর্ষের সুলতানদের আধিপত্য চলছিল, সুলতানি শাসন ব্যবস্থা চলছিল। সুলতানি শাসন ব্যবস্থা মানে দিল্লিতে পুরো ভারতবর্ষকে তারা ক্যাপচার করেছিল। তো এই সময়ে যে বিজয়নগর সাম্রাজ্য, এই বিজয়নগর সাম্রাজ্যের যে উৎপত্তি দক্ষিণ ভারতে, সেটা হচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। আর সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়টা কি, সেটা হচ্ছে যে এটা ছিল একটা হিন্দু রাজ্য, হিন্দু, ওকে, এটা ছিল একটা হিন্দু। স্যার কোনগুলো নোট করব একটু বলবেন? তোমাদের নোট করার প্রয়োজন নেই, ভালোভাবে একটু শোনার চেষ্টা করো সুস্মিতা, ঠিক আছে? আর এই যে ক্লাসে যেটা হচ্ছে পিপিটিটা তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। আর যেগুলো হচ্ছে এখানকার বাইরে যেগুলো আমি বলবো সেগুলোকে একটু নোট করতে পারো, আর যেগুলো পিপিটিটা পাবে সেগুলো নোট করার কোনো প্রয়োজনীয়তা নেই, বুঝতে পারলে? যেগুলো এক্সট্রা যেটা বলবো। তাহলে বিজয়নগর সাম্রাজ্য সব থেকে বড় বিষয়, আমি মনে করি একটু ভালোভাবে মন দিয়ে বোঝার চেষ্টা করো। একটু যদি ভালোভাবে মন দিয়ে যদি বুঝতে পারো, অবভিয়াসলি তোমরা সবই অ্যান্সার করতে পারবে, অনায়াসে করতে পারবে। তার কারণ তোমাদের পরীক্ষাতে থাকবে এমসিকিউ, মানে 4টা অপশন থাকবে। তোমরা যদি ভালোভাবে ক্লাসটা যদি করো, তারপরে যদি তোমরা টেক্সট বুক যদি পড়ো, দেখবে কি যে তোমরা পড়ার মধ্যে বা তোমাদের ওই ধারণাটা হয়ে যাবে কি যে 4টা অপশনের মধ্যে কোন অ্যান্সারটা হবে। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, আর আমার দিক থেকে আমি চেষ্টা করবো কি যে বেটারটা দাও যাতে তোমরা বুঝতে পারো, আর বুঝতে না পারলে কোশ্চেন করবে, ঠিক আছে? তাহলে এই বিজয়নগর সাম্রাজ্যটা কি ছিল? হিন্দু সাম্রাজ্য। তো 1336 সে সময়ে যে ভারতবর্ষের সুলতানদের আধিপত্য চলছিল, আর 1336 মানে 1320 থেকে তুগলক বংশের শাসনকাল হিসাবে আমরা মনে করি। আর 1336 এই পর্যায়টা কার আসছে? এটা হচ্ছে 1326 থেকে যে 51, এই সময়টা ছিল যে মোহাম্মদ বিন তুগলকের সময়কাল। মোহাম্মদ বিন তুগলক, তাহলে এই যে মোহাম্মদ বিন তুগলকের সময় যে দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্যের উত্থান ঘটছে একটা হিন্দু রাজ্য হিসাবে, এই দিক থেকে একটা গুরুত্বপূর্ণ। এবার যে কোশ্চেন হচ্ছে, স্যার মোহাম্মদ বিন তুগলক কি এমন ঘটনা ঘটিয়েছিলেন যে সেই সময়ে ভারতবর্ষে একটা হিন্দু রাজ্যের উত্থান ঘটলো? শুধুমাত্র হিন্দু রাজ্য নয়, এছাড়াও বিভিন্ন মুসলিম যে রাজ্যেরও উত্থান ঘটেছিল, যেমন বাহমনির মতন রাজ্যেরও উত্থান ঘটেছিল 1347। আমরা বাহমনি পরে আমরা জানবো অন্য ক্লাসে। তারপর হচ্ছে দেখো যে বাংলা, কাশ্মীর, কনৌজ, গুজরাট, মাওয়ার, এই ধরনের অনেক রাজপুত রাজ্যেরও উত্থান ঘটেছিল। অর্থাৎ যে দক্ষিণ, পূর্ব, উত্তর, পশ্চিম বিভিন্ন জায়গাতে এই সুলতানি শাসনকালে বিভিন্ন রাজ্যের উত্থান ঘটেছিল, স্বাধীন রাজ্যের যে উত্থান সেটা ঘটেছিল। স্যার আগে যেগুলো অ্যাপসে দেওয়া আছে এগুলো ক্লাস করবো, হ্যাঁ ওগুলো দেখতে পারো, তোমাদের তো সুবিধার্থের জন্য ওগুলো তো রয়েছে। আমরা ক্লাস আবার নাও করতে পারতাম, কিন্তু অনেকে বলছো কি যে না স্যার শুধু ডাইরেক্ট এমসিকিউ আলোচনা করলে খারাপ দেখাচ্ছে, একটু আলোচনা করেন। তোমাদের মধ্যে থেকে কোশ্চেন এসছে বলেই আমরা কন্টেন্টটাকেও দেখছি, তারপরে হচ্ছে এমসিকিউ সেটাও দেখছি তোমাদের ভালোর জন্য, ঠিক আছে? আর এটা হচ্ছে সব থেকে ভালো পন্থা মনে হয় তোমাদের যে পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন তার পরিপ্রেক্ষিতে, এটা বেটার, ওকে? ওটা দেখবে। তো দেখো যে বিভিন্ন রাজ্যের উত্থান ঘটেছিল, তাহলে মোহাম্মদ বিন তুগলক, তার পরবর্তীতে আমরা
দেখবো যে ফিরোজ শাহ তুগলক তার সময়েও এই ধারাবাহিকতা বজায় ছিল, যে রাজ্যের যে উত্থান যে বিষয়গুলো। তো এটার পিছনে যেটা কারণটা হচ্ছে যে তুগলক বংশের যে দুর্বলতা কোন দিক থেকে, যে আভ্যন্তরীণ যে সংস্কার, তুগলক বংশ যে আভ্যন্তরীণ সংস্কারে ব্যস্ত ছিল। আভ্যন্তরীণ সংস্কার, তাহলে আভ্যন্তরীণ সংস্কারের মধ্যে আমরা কি দেখতে পাই, যে মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর থেকে, যে দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি থেকে শুরু করে তামার নোট প্রচলন, এই ধরনের অনেক ঘটনা, তারপরে হচ্ছে বৈদেশিক ক্ষেত্রে যুদ্ধে অভিযান না করা, এই সমস্ত কিছু তার মধ্যেই পড়ছে। আর এই কারণে তো ইতিহাসের পাতায় তিনি কি, যে পাগল রাজা বা পাগলা রাজা, এই পাগলা রাজা নামে পরিচিত কে, মোহাম্মদ বিন তুগলক। তাহলে এই সময়টা, যে সময়টা তুগলক বংশের ইতিহাসে সব থেকে বলতে পারো কালো অধ্যায় ছিল মোহাম্মদ বিন তুগলকের। এই সময়ে যে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিভিন্ন শক্তিশালী রাজ্যের উত্থান ঘটেছিল, আর এই উত্থান বলতে পারো দিল্লিতে সুলতানি শাসন এর অবসান ঘটাতে সক্ষম হয়েছিল, বা এর কারণটা বলতে পারো যে দিল্লি সুলতানি সাম্রাজ্যের যে পতনের কারণ হিসাবে এই আভ্যন্তরীণ সংস্কার করতে গিয়ে যে ব্যর্থতা, এগুলোকে বলতে পারো। আর এই ব্যর্থতার জন্যই উত্থান ঘটেছিল বিভিন্ন রাজ্যে। তো তাহলে উৎপত্তিগত রিজনটা আমরা মোটামুটি ভাবে ধারণা করলাম কি, যে হ্যাঁ, এইভাবে বিজয়নগর সাম্রাজ্যের যে উত্থানটা ঘটেছিল দক্ষিণ ভারতে, এবং এর রাজধানী ছিল হাম্পি। এই রাজধানী ছিল কি, হাম্পি। তাহলে এর শতকটা কি, আমরা এটাও জানলাম যে 1400 শতক, মানে 1336। আমরা আমাদের শতক সম্পর্কে ধারণা রয়েছে অলরেডি, যে 1400 শতক এটা ছিল। তাহলে এই 1400 শতক অর্থাৎ সালটা যে 1336 খ্রিস্টাব্দে হরিহর ও বুক্কা বা বুক্ক নামে দুই ভাই এর দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই হরিহর ও বুক্ক, এদের যে বাবা ছিল সেটা ভবন সঙ্গম বা ভুবন এই ধরনের আসতে পারে, ভবন সঙ্গম। তাহলে ভবন সঙ্গম এই দুই পুত্র হরিহর ও বুক্কা বা বুক্ক, এদের দ্বারা যে তুঙ্গভদ্রা নদীর তীরে, ঠিক আছে, তুঙ্গভদ্রা নদীর তীরে যে কয়েকটা ছোট ছোট দুর্গ বা অট্টালিকা স্থাপন করে সেখানে দেখেছি, ঠিক আছে, সংস্কার তুঙ্গভদ্রা। সুস্মিতা নাইয়া, স্যার আমি বইতে 17 শতক দেখেছি। না সুস্মিতা, 17 শতক কেমন করে হয় গো? 1336 হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য উত্থান। 1336 মানে কি 1400 শতক। আর কোশ্চেনই আসছে না, তুমি যদি যে বই দেখেছো সে বইটা ভুল, ঠিক আছে। এই 1400 শতক এটা হচ্ছে রাইট অ্যান্সার, আর ডাইটা থাকবে না। এখানে 1336 সাল তো বলে দিচ্ছি, ওকে। আর তুমি যদি 1700 শতক বলো, 1700 শতক বলছো মানে 1600 প্লাস সাল। সেই সময় মোহাম্মদ বিন তুগলক থাকছে, সুলতানি শাসকদের শাসনকাল থাকছে কি? আগে বলো, এই জিনিসগুলো একটু ভাবো। তাহলে সুলতানি শাসনকাল যদি বলি 1206 থেকে 1526 যে মোগলদের আগমন, তাহলে তোমার কথা অনুসারে 1700 শতক হলে সেটা হচ্ছে কি, যে 1600 প্লাস হতে হবে। 1600 প্লাস আসছে, দেখো লজিকে কোনো কিছুই আসছে না। স্যার কোশ্চেন কমন আসবে 100%। আজকে ক্লাসটা করো, বিজয়নগর সাম্রাজ্য এবং যেগুলো প্র্যাকটিস করাবো, এবং পরে আমি ম্যারাথন ক্লাস করাবো। তবে আজকে যে ক্লাস করব, এই ক্লাসের বাইরে যদি কোনো কোশ্চেন যদি আসে বিজয়নগর থেকে, তো পরীক্ষার পরে আমাকে কল করতে পারো। তোমাদেরকে আমি নাম্বার দিয়ে দিয়েছি। আমি আমার এতদিন অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি যে বিভিন্ন যে পরীক্ষাতে বসেছি কোন ধরনের কোশ্চেনগুলো আসে। এখান থেকে দেখো যে কোশ্চেনগুলো আসে সবগুলোই আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। যেমন বিজয়নগর সাম্রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয়? 1336। কার দ্বারা? হরিহর ও বুক্কা। তার বাবার নাম ভবন সঙ্গম। কোন নদীর তীরে? তুঙ্গভদ্রা নদীর তীরে। কত শতকে? 1400 শতকে। যে ধরনের কোশ্চেনগুলো, এবং
তারা কার পৃষ্ঠপোষক ছিলেন বা তাদের গুরু কে ছিল সেটাও দিতে পারে বিদ্যারণ্য, এটাও দিতে পারে। এবং রাজধানী হাম্পি, রাজধানী হাম্পি, এবং এটা ছিল দক্ষিণ ভারত, দক্ষিণ ভারত ছিল হিন্দু রাজ্য। কতগুলো কোশ্চেন, একদম প্রাথমিক যে কোশ্চেন গুলো যেগুলো দিয়ে থাকে এই কোশ্চেন গুলো এই স্লাইড থেকে সবগুলো কোশ্চেনই হচ্ছে কমন কোশ্চেন, এখানে থেকে দিতে পারে। আর আরেকটা কি কোশ্চেন থাকে, একটা পার্ট কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেললাম একদম বিজয়নগর সাম্রাজ্যের কি যে ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে তোমরা সাজেশন ভিত্তিক যারা পড়তে চাও তাদের ক্ষেত্রে এটা, এবং অতিরিক্ত জানার জন্য পরের স্লাইড গুলো রয়েছে। যারা সাজেশন ভিত্তিক পড়তে চাও তাদের ক্ষেত্রে এই স্লাইডটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আর একটা পার্ট কি থাকবে, কোন রাজবংশ কত সালে হয়েছিল এবং তাদের শ্রেষ্ঠ রাজা কে ছিল, এই ধরনের বিষয়গুলো জানলেই তার পার্টটা শেষ হয়ে যাবে। এবং আর একটা পার্ট কি, সামাজিক অর্থনৈতিক যে জীবনের ক্ষেত্রে ওটা একটা পার্ট, শিল্প স্থাপত্য ভাস্কর্য সাহিত্য এগুলো নিয়ে একটু পড়লে বাস কমপ্লিট। আর এখান থেকে যে কোশ্চেনগুলো আসে আমি বারবার বলছি, এখান থেকে কোশ্চেন একদম ইজি কোশ্চেন হবে, যার মধ্যে হচ্ছে আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দিলাম এই স্লাইডে কি ধরনের আসে। টেনশনে কোনো কারণে, সব কোশ্চেন পাবে কমন। ভালোভাবে ক্লাস করো, পড়াশোনা করো ভালোভাবে। আর তোমরা অলরেডি পাংচুয়াল স্টুডেন্ট, তোমাদের প্রথম ক্লাস আমি যখন দেখি তখন থেকে আমি সেটা অনুধাবন করেছিলাম এবং আমাদের অন্যান্য স্যারদের সঙ্গেও সেটা আলোচনা করছিলাম যে আমাদের এলিটে যারা কোর্সটা কিনেছে, যারা ক্লাস করে সবাই অ্যাক্টিভ। তোমাদের অ্যাক্টিভিটি সেটা প্রমাণ তোমরা নিজেরাই করেছো যে তোমাদের যে পরীক্ষাগুলো আমি নিই প্রতিদিনই আমি তোমাদের প্র্যাকটিস করাই, সেখানে তোমাদের যে নাম্বার প্রায় তোমরা 96-97% করে নাম্বার তুলছো, সেদিক থেকে কি বলবো, তোমরা অলরেডি ভালো। ওকে, ভালোভাবে পড়াশোনা করো, রেজাল্ট ভালো হবেই।